অথচ সামনেই প্রথম সাময়িক পরীক্ষা। পরীক্ষায় ডাব্বা মারলেই জীবন শেষ। বই নিয়ে প্রথম 2 পাতায় চোখ বুলালো। হাতের কলম দিয়ে অযথায় বইয়ে আঁকিবুকি করলো কিছুক্ষণ। বারবার চোখের সামনে ভেসে উঠছিল তাসিনের মুখখানা। তাই একটা সাদা পেজ নিয়ে বসে পড়ল। চেষ্টা করতে লাগলো তাসিনের স্কেচ বানানোর। নাদিয়া অনেকক্ষণ যাবৎ চেষ্টা করেও পারল না। সর্বশেষে যেটা হলো, দেখতে জোকারের মতো একটা ছবি হয়েছে। এটা আর তাসিন দুজনকে মেলাতেই একা একা হাসতে হাসতে কুটি কুটি হচ্ছে। পরক্ষণে আবার মুখ মলিন হয়ে আসছে। মানুষের মায়ার বাঁধনে বেশি জড়াতে হয় না, তাহলে সকল সমস্যা জীবনে আধিপত্য বিস্তার করা শুরু করে দেয়। নাদিয়া জানে তাসিন তাকে ভালোবাসে, অথচ তাসিন জানে না তার মতোই অবস্থা হয়েছে নাদিয়ার। কিন্তু দুজনের মধ্যে কেউ কাউকে তাদের সুপ্ত কথা অনুভূতি জানাতে পারছে না। একজন জানাতে সংকোচ বোধ করছে, আরেকজন সাহস পাচ্ছে না। এই সংকোচ আর সাহসের দ্বন্দ্বে পড়ে যেন তাদের মধ্যে কোনো বিচ্ছেদ না হয়ে ওঠে। নাদিয়া আনমনে বইয়ের এক পাতায় লিখল, ভালোবাসার কথাটা আমার স্পষ্ট ইঙ্গিত দিলেই তো হয়, তাহলেই তো আর মুখে বলা লাগে না। আমার মনের শতভাগ জুড়েও যে আপনার বিচরণ। কলেজে গিয়ে মাঝে মাঝে তাসিনের সাথে দেখা হয়, তবে নাদিয়া এড়িয়ে চলতে চায়। কিন্তু আবেগ অনুভূতির কাছে সেটা সম্ভব হয় না। বারবার হার মেনে ফিরে যায় তাসিনের কাছে। সেই দিনও ওদের সাথে লাইব্রেরিতে বসে গল্প করছিল। স্বচ্ছ যে আরুষির জন্মদিনে ওর বইয়ের মধ্যে একটা চিঠি লিখে এসেছিল, সেটা বোধহয় আরুষি এখনও পায়নি। যদি পেত ভালো খারাপ দুইই জানাতো স্বচ্ছকে, কিন্তু তার কোনো রিয়াকশন না দেখে স্বচ্ছ অবাক হচ্ছিল। চিঠিটা কি তবে পায়নি, নাকি অন্য কারো হাতে পড়েছে? আবার বই থেকে তো পড়েও যেতে পারে। এত ভাবনার মাঝেও আরুষিকে প্রশ্ন করলো, পড়াশোনা কি অবস্থা তোমার? মোটামুটি ভালোই চলতেছে। হঠাৎ করে পড়াশোনার প্রসঙ্গ আনলেন কেন? এমনি জিজ্ঞাসা করলাম, পড়াশোনা তো করতে দেখি না তোমাকে। কলেজে ক্লাস তো বোধ হয় হাতে গোনা 3-4 দিন করছো। ক্লাস করে কি হবে, বোরিং লাগে। বাসায় যা পড়ি তাতেই হয়, আলাদা করে ক্লাসে পড়া লাগে না। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলে কথা, না পড়েই পাস। আরুষি গালে হাত দিয়ে বলল, আচ্ছা, বাংলা বইটা আছে তোমার কাছে? থাকলে একটু দিতে পারবে? এখন নাই তো আমার কাছে, বাসায় আছে। কি করবেন? দরকার ছিল একটু। আচ্ছা, কাল আনবনি, তখন নিয়েন। না, তোমাকে আর কষ্ট করে আনতে হবে না। তুমি কাল একটা কবিতা দেখে এসো, তারপর আমায় বলো। কি কবিতা? আর কি বলবো আপনাকে? বাসায় গিয়ে সোনার তরী কবিতাটা দেখে নিও, তাহলেই হবে। এটা নিয়ে আর কোনো প্রশ্ন করো না, উত্তর পাবে না কিন্তু। আরুষি কিছুই বুঝল না, কিন্তু স্বচ্ছের কথায় সায় দিল। রাতের বেলা হঠাৎ পড়তে বসে মনে পড়ল স্বচ্ছের কথা। সে বলেছিল সোনার তরী কবিতাটা পড়ে দেখতে। তৎক্ষণাৎ আরুষি বাংলা বইটা হাতে নিল। বইটা খুলতেই একটা খাম নিচে পড়ে গেল। আরুষি বই রেখে আগে খামটা তুলল। ভাবল, এটা আবার কি? আমার বইয়ের মধ্যে কোথা থেকে এলো? ভাবতে ভাবতে খামটার উপরিভাগ ছিঁড়ে ফেলল। ভেতর থেকে 4 কোণা কাগজটা বের করতেই ওপরে নিজের নাম দেখতে পেল, বড় বড় অক্ষরে লেখা, প্রিয় আরুষি। নিজের নামটা দেখি আপনা আপনি ভ্রু কুঁচকে গেল। তাকে কে এই চিঠি দিয়েছে সেটা ভেবেই অনিশ্চিতে হারালো। পুরো চিঠিটায় চোখ বোলাতে শেষাংশে হঠাৎ চোখ আটকে গেল। স্বচ্ছর নামটা স্পষ্ট করে লেখা আছে, কিন্তু স্বচ্ছ তাকে এই চিঠি কবে দিল, আর কেনই বা দিল? ঘরের দরজা হালকা ভিজিয়ে চিঠিটা পড়তে শুরু করলো। প্রিয় আরশি, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য, সাথে রইল অজস্র ভালোবাসা। এইটাকে সাধারণ ভালোবাসা ভেবে ভুল করো না। সবার ভালোবাসার মধ্যে আমার ভালোবাসাটাকে অসাধারণ ভাবতে পারো। তোমার সাথে প্রথম পরিচয় ঝগড়া দিয়ে শুরু, তারপর থেকে শুধু ঝগড়াই করে গেছি আমরা। আমার তো মনে পড়ে না, আচ্ছা কোনোদিন কি আমরা সোজাভাবে দুটো কথা বলেছি? আমি একটা বাঁকা কথা বলেছি, আর উত্তরে তুমি আরো 10টা তেরা কথা শুনিয়েছো। প্রথম দিকে আসলে খুব বিরক্ত বোধ করতাম, তোমার তেরা তেরা কথাগুলো অসহ্য লাগতো। ভাবতাম যে কি লাউয়া ছাড়া মেয়েরে বাবা। কিন্তু কি যে হলো পরবর্তীতে, কেমনে আমার অনুভূতি 104 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। বলতে চেয়েছিলাম অনেকবার, কিন্তু থমকে গেছি বারবার। বিনা কারণে তোমার ফেসবুক প্রোফাইলের প্রতিটা ইঞ্চি ঘেঁটে দেখেছি। সেদিন পর থেকে তোমার তেরামি কথা নয়, সোজাভাবে বলা কথাগুলো বিরক্ত লাগতো। কারণ আমি জানি, বুঝি তোমাকেই তোমার তেরামির ভালো মানায়। আজ তোমার জন্মদিন, এই কথাগুলো হয়তো মুখে বলা উচিত ছিল, কিন্তু আমি সাহস সঞ্চয় করতে পারিনি। তাসিন খুব ভালো করে বলেছিল, মুখে বলা আর লিখে প্রকাশ করা এক নয়। আমি নিজেও জানি, কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে অটোমেটিক কথা বলা বন্ধ হয়ে যায়। আচ্ছা, এটা কি দোষ বুঝি না। যাই হোক, বাদ দিয়ে এসব।
আশা করি এতক্ষণে বুঝে গেছো আমি কি বলতে চাইছি। হ্যাঁ, ভালোবাসার কথা ঠিকই ধরেছো। জানি না তোমার এসব দেখার পর তোমার কি ধরনের প্রতিক্রিয়া হবে, তবে যাই হোক আমি শোনার অপেক্ষায় রইলাম। আশা করি খুব শীঘ্রই তোমার অপেক্ষার অবসান ঘটবে। ইতি, স্বচ্ছ। স্বচ্ছ এই উৎসব কথায় আরুষি কিছুক্ষণের জন্য চমকালো, থমকে গেল এবং বেশ অবাক হলো। বাকরুদ্ধ হয়ে চিঠি হাতে নিয়ে কিয়ৎক্ষণ বসে রইল। এত অবাক সে কখনো হয়েছে কিনা মনে করার চেষ্টা করছে, কিন্তু মনে পড়ছে না। ব্যাপারটা নাদিয়ার সাথে শেয়ার করা দরকার, তাই ঘড়ির দিকে তাকিয়ে তৎক্ষণাৎ ফোন করলো নাদিয়াকে। পরপর দুবার রিং বাজার পর নাদিয়া ফোন ধরল। ওপাশ থেকে ভেসে এলো তার কণ্ঠস্বর। কি ব্যাপার শুটকি মাছ, এই সময় ফোন দিচ্ছিস কেন? বিস্ময়ে উত্তেজনা আরুষির মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। নিজেকে কিছুটা সামলে নাদিয়ার প্রশ্নের উত্তর করল। অনেক বড় একটা কাহিনী ঘটে গেছে। নাদিয়া চিন্তিত স্বরে বলল, কি কাহিনী বলতো? তুই জানিস স্বচ্ছ আমাকে ভালোবাসে? স্বচ্ছ ভাইয়া যে তোকে ভালোবাসে এই ব্যাপারটা জানতাম না, কিন্তু তুই যে স্বচ্ছ ভাইয়াকে পছন্দ করিস এই ব্যাপারটা হালকা পাতলা জানি। আচ্ছা, তুই কিভাবে জানলি যে সে তোকে ভালোবাসে? দাঁড়া, আমি তোকে ছবি পাঠাচ্ছি, তুই নিজেই দেখে নে। আচ্ছা ঠিক আছে। আরুষি ফোন রেখে চিঠিটার ছবি তুলে নাদিয়াকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। মিনিট 10 পর ওই পাশ থেকে নাদিয়ার উত্তর এলো। এটা কি তোর জন্মদিনের দিন দিয়েছে? তাহলে তো প্রায় এক সপ্তাহ পার হয়ে গেছে। এতদিন পর বলছিস আমাকে? আরে আমি তো নিজেই জানতাম না, আজকে এবং এইমাত্র দেখি তোকে ফোন করলাম। নাদিয়া ফোন করলো আরুষিকে। আরুষি সংক্ষিপ্ত কথায় নাদিয়াকে সব বলল, কিভাবে স্বচ্ছ চিঠির দিকে ইঙ্গিত করেছে। সব শুনে নাদিয়া বলল, বাহ, লাইন ক্লিয়ার। বাকি সিন কাল কলেজে গিয়ে দেখবো। সকালবেলা আরুষি নিজে নাদিয়ার বাসায় এসে ওকে নিয়ে একসাথে কলেজে গেল। ক্লাস বাদ দিয়ে আগে স্বচ্ছকে খুঁজতে শুরু করলো। ওদের ব্যাচের একটা ছেলের কাছ থেকে শুনলো স্বচ্ছ এখন ক্লাসে আছে। ক্লাস শেষ হতে এখনও 40 মিনিট। অগত্যা নাদিয়া আর আরুষি মাঠে বসেছিল। একসময় নাদিয়া বলল, স্বচ্ছ ভাইয়ার প্রপোজালটা তাহলে অ্যাকসেপ্ট করে নিবি? আমি আসলে কিছু বুঝতে পারছি না, আমার কি করা উচিত। ভালোবাসা ভালোবাসা জিনিসটার উপর ঠিক বিশ্বাস নেই আমার। তবে স্বচ্ছ ভাইয়া কিন্তু ভালো, একটু ফাজলামি করে, দুষ্টুমি বেশি করে, তবে মন মানসিকতা অনেক ভালো। সেটা কি আমি জানি না, তবু সবশেষে সামান্য একটু দ্বিধা থেকেই যায়। আচ্ছা তুই বল আমার কি করা উচিত। আমার কথা কি হবে? তোর নিজের ভেতর কি চলছে সেটা তুই বুঝে নে। আমার হ্যাঁ বা নাতে তুই কেন সিদ্ধান্ত নিবি? নিজের মনের কথা শোন, সময় নিয়ে ভেবে দেখ কি করবি। তাও সামান্য একটু আইডিয়া দে না। ধর তোকে যদি কেউ এভাবে ভালোবাসার কথা বলে, তখন তুই কি করবি বা কি বলবি? নাদিয়া মনে মনে বলল, ইনডাইরেক্টলি দিয়েই তো রাখছে একজন, মুখে বলে না কিছু না, অথচ ভালোবাসার কথা বলে বলে ডায়েরির পৃষ্ঠা ভরায় রাখছে। কিন্তু মুখে আরুষিকে বলল, আসলে সে পরিস্থিতিতে না পড়লে কখনো বোঝা যায় না। আমি এইভাবে শুকনো জায়গায় থেকে তো ওই দিকের কথা বলতে পারবো না, তাই না? হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা চল, এখানে ভালো লাগছে না, লাইব্রেরিতে গিয়ে বসি, ওরা তো ওখানেই আসবে। আরুষি উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা। দুজনে লাইব্রেরিতে যাওয়ার কিছুক্ষণ পরই স্বচ্ছ, তাসিন আরও বেশ কিছু স্টুডেন্টের আগমন ঘটল এখানে। স্বচ্ছকে দেখে আরুষি সব কথা গুলিয়ে ফেলেছে। কত কথা বলার পরিকল্পনা করে এসেছিল, এখন মনে হচ্ছে কিছুই বলতে পারবে না সে। স্বচ্ছ যখন সামনে এসে দাঁড়ালো, আরুষি শুধুমাত্র একবার চোখ তুলে তাকালো তার দিকে। যে কথা বলবে ভেবেছিল তার কোনোটাই মুখে আসছিল না। উল্টো স্বচ্ছর দিকে তাকিয়ে বলল, কি লাভ হলো বইয়ের মধ্যে চিঠি রেখে? স্বচ্ছ উদাসীনভাবে উত্তর দিল, লাভ লস বলতে কোনো কিছুই নেই, আমার পুরো জীবনটাই লস। এই কথা কেন বললেন? পুরো জীবন কেন লস হবে? ইতিমধ্যে তাসিন নাদিয়ার থেকে সমস্ত ব্যাপারটা শুনে ফেলেছে। তাসিন স্বচ্ছর ঘাড় চাপড়ে বলল, বাহ, ডুবে ডুবে তাহলে জল খাচ্ছিস? সেদিন আমি এত করে বললাম মুখে বল মুখে বল, আমার কথার পাত্তা দিলি না, অথচ নিজে এত কাণ্ড ঘটিয়ে বলছিস। স্বচ্ছ ইশারায় তাসিনকে চুপ করতে বলল, কিন্তু কে শুনে কার কথা। তাসিন নিজের মতো কথা বলেই যাচ্ছে। এক পর্যায়ে আরুষির দিকে তাকিয়ে বলল, তুমি তাহলে আমাদের ভাবি সাহেবা হয়েই গেলে। কংগ্রেচুলেশন মিস শুটকি ভাবি। নাদিয়া মুখ বাঁকিয়ে বলল, ইস ঢং, বিয়ে হলো না আর এখনই ভাবি। তোমার সমস্যা কি তাতে? তোমাকে ডেকেছি নাকি আমি?
অভদ্র মেয়ে কোথাকার। স্বচ্ছ কিংবা আরুষি কেউ আর এই বিষয়ে কোনো কথাই বাড়ালো না। পুনরায় আগের মতো নিজেদের মধ্যে গল্প করতে লাগলো। তবে বকবক করছিল নাদিয়া আর তাসিন। স্বচ্ছ আর আরুষি আজ নীরব দর্শক। তাসিনের সামান্য মন ক্ষুণ্ণ হলো। সামান্য নাদিয়াকে এত কথা বলে মেয়েটা এতই বোকা যে ইশারায় টের পায় না। এত অবুঝ মানুষ হয়। এক পর্যায়ে তাসিন নাদিয়াকে ফিসফিস করে বলল, এত কথা বলি, পাখি হয়ে উড়ে যায় সব, তোমাকেই ছুতে পারে না। এতবার আসা যাওয়া একই পথ দিয়ে, কই তোমার তো চোখে পড়ে না? তাহলে কি আমি কেউ নই? আহিবা একদিন ঠিকই বলেছিল, পিছুটান আসলেই খুব খারাপ জিনিস। না দেয় ভালো থাকতে আর না দেয় ভুলে থাকতে। নিজের অজান্তেই মায়ার জলে অদ্ভুতভাবে আটকে ফেলে। নাদিয়া বসে মনে করতে লাগলো আহিবা কিভাবে তাকে ভালোবাসার সংজ্ঞা দিয়েছিল। আহিবা বলেছিল কিছু মানুষ নাকি খুব শখের হয়, তাদেরকে নাকি যত্ন করে স্মৃতির পাতায় ধরে রাখতে হয়। কিন্তু নাদিয়া এটা কখনোই পারবে না। সে সিদ্ধান্ত নিল তাসিন তাকে কিছু বলুক অথবা না বলুক, সে বলে দেবে। এভাবে মনের কথা চেপে রেখে গুমড়ে মরার কোনো মানি হয় না। তার চেয়ে ভালোবাসার কথাটা বলে দেওয়াই ভালো। অন্তত পরে নিজের কাছে নিজের জন্য কোনো অনুশোচনা থাকবে না। সেই ডায়েরিটা তাসিনের হাতে তুলে দেবে এবং যা বলার তখনই বলবে। আজ বিকালে প্রাইভেটে গিয়ে আলুষের সাথে দেখা হলো। নাদিয়া ওকে জিজ্ঞেস করলো, তুই কি তোর সিদ্ধান্ত স্বচ্ছ ভাইকে জানিয়েছিস? না, সেদিন তো আর কিছু বলে নাই। তাছাড়া এই ব্যাপার নিয়ে আর কোনো কথা হয় নাই। ঝাপসা ব্যাপার আড়ালেই রয়ে গেল। বলে দিলেই তো পারিস। উচিত হবে কি? হ্যাঁ হবে, স্বচ্ছ ভাইকে বিশ্বাস করাই যায়। হ্যাঁ, তা তো করাই যায়। তবে তাকে আগে একটা কথা বলে দিতে হবে, আমি যেমন ভালোবাসতে পারি সেই রকম ভালো বাঁশ দিতেও পারি। আলুষের কথা শুনে নাদিয়া হাসতে হাসতে বলল, হ্যাঁ হ্যাঁ, জানিয়ে দিস আগে ভাগেই। কাল যাবি তো কলেজে? হ্যাঁ, যাব না কেন? তাহলে তখন বাকি কথা হবে। এখন আসছি আমি। আল্লাহ হাফিজ। আলুষি চলে গেলে নাদিয়া বাড়ি ফিরে আসে। এসে দেখলো সারা এসেছে। অনেকদিন পর সারাকে দেখে নাদিয়া বেশ খুশি হলো। এক চুটে জড়িয়ে ধরে বলল, তুমি তোমার জামাই রেখে এসেছো? স্বপ্ন দেখছি নাকি বলতো? কেন, জামাই রেখে কি তোদের কাছে আসা বারণ? না, ঠিক বারণ নয়, তবে তুমি এসেছো দেখে খুব অবাক হলাম। শেষ পর্যন্ত সারা আপু তার জামাইকে রেখে আমাদের কাছে আসতে সক্ষম হলো। সারা নাদিয়ার কান মুলে দিয়ে বলল, হাজি মেয়ে কোথাকার, জামাই আছে দেখে কি সারা দিন জামাইয়ের পিছে পিছে ঘুরতে হবে? তোরা বুঝি আমার কেউ না, তোদের কাছে এসেছি এত দিন পর, তাও এত কথা শোনালি আমাকে। রাগ করে না সুইট হার্ট, তুমি এসেছো আমি খুব খুশি হয়েছি। আজ সারা রাত জেগে জমি আড্ডা দিব। আচ্ছা ডান, আড্ডা হবে, মজা হবে। আহিবা চলে যাওয়ার পর নাদিয়া ভীষণ একা হয়ে গিয়েছিল। যদিও সে চলে যাওয়ার পর খুব বেশি দিন নাদিয়াকে একা থাকতে হয়নি। আহিবা শ্বশুরবাড়িতে থাকার দরুন জেরিন ছিল ওর সাথে। তবে বাড়ি ফিরে আসার পর কয়েক সপ্তাহ বেশ একা। আগে কথায় কথায় আহিবার সাথে ঝগড়া হতো, মূল্যমানিন্য হতো। অবশ্য এসবের পেছনে ভালোবাসা ছিল অনেক, যেটা এখন বোঝা যায়। আহিবা আগে সামান্য ধমক দিলেও নাদিয়া আহিবাদের ওপর রাগ করে থাকতো। আর এখন সে আহিবার সামান্য ধমকের জন্যই তৃষ্ণার্ত। কি দিন ছিল সেগুলো। দু বোন মিলে পুরো বাড়ি মাথায় করে রাখতো। আর এখন পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে থাকে। আহিবা নেই, নাদিয়ার ঝগড়া করার মানুষও নেই। যদিও শাহানা হক নাদিয়াকে প্রচুর সময় দেয়, তবে বোন তো বোনই হয়। আহিবার সাথে যেমন ঝগড়া হলে মারামারি করা যেত, মায়ের সাথে কি আর মারামারি করা যায়? তবে আজ অনেকদিন পর সারার সাথে বেশ গল্প হলো। ঝগড়া অথবা মনোমালিন্য হয়নি, কিন্তু দুই বোন মিলে সারা রাত গল্প করলো। তাদের প্রত্যাহ জীবনের গল্প, ভালোবাসার গল্প, অতীত ভবিষ্যৎ বর্তমানের গল্প, শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির গল্প। ভোরের আলো যখন ফুটে উঠল, পাখিদের কলরবে দুজনের হুঁশ এলো। নাদিয়া অবাক হয়ে বলল, ও মা, এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল কিভাবে? কিভাবে কি? আমিও বুঝলাম না ব্যাপারটা। এই তো মাত্র গল্প শুরু করলাম, এখনো শেষ করতে পারলাম না। থাক, এখন আর ঘুমাবো না। ঘুমালে পরে আর উঠতে পারবো না। না উঠলে কলেজ কামাই দেয়া হবে। কলেজে গিয়ে ক্লাস করিস, সব ক্লাস হয় তোদের ঠিক মতো? নাদি তো প্রায়ই ক্লাস মিস দেয়। কলেজে যাওয়া আর না যাওয়া একই বিষয় তার, তবুও যেতে হবে। এটা এখন বাধ্যতামূলক হয়ে গেছে তার জন্য, তার নিজস্ব শান্তির জন্য। ক্লাসে গিয়ে মাত্র একটা ক্লাস করলো নাদিয়া। ইদানিং ক্লাসগুলো খুব বোরিং, ভালো লাগে না। তাই আরুষিকে নিয়ে বেরিয়ে এলো।
বারান্দায় এসে তুলির সাথে দেখা হলো। তিনজনে মিলে খানিকক্ষণ গল্প করলো, ভালো মন্দ খবর জিজ্ঞেস করলো। তারপর তুলির থেকে বিদায় নিয়ে নাদিয়া আর আরুষি মাঠে এলো। মাঠে এসে স্বচ্ছকে দেখতে পেল। স্বচ্ছ ওদের দেখে ডাক দিল। ভনিতাবিহীন সরাসরিভাবে আরুষির কাছে জানতে চাইল, তুমি তো সে বিষয়ে কিছু বললে না, কিছুই কি বলার নেই? কি বলা উচিত ছিল? তোমার মন যেটা চাইছে সেটাই বলা উচিত, হ্যাঁ অথবা না। হ্যাঁ অথবা না, আপাতত কিছুই বলতে পারছি না, ভাবতে আমার সময় লাগবে। নির্বিকারভাবে বলল আরুষি। স্বচ্ছ উত্তরে বলল, আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, তবে হ্যাঁ আমি অপেক্ষায় রইব। উত্তরে আরুষি মৃদু হেসে বলল, এতে আমারও কোনো সমস্যা নেই, আমি ভারমুক্ত হলাম। ওদের কথা বলা শেষে তাসিন নাদিয়াকে উদ্দেশ্য করে বলল, জামাই যাচ্ছে কাল তোমাদের বাসায়। জামাইকে জামাই আদর করার জন্য রেডি হয়ে যাও। কোন জামাই? কোন জামাই মানে? তোমার বোন তো একটাই। আর তুমিও তো এখনো বিয়ে করো নাই, নাকি ইতিমধ্যেই গোপনে বিয়ে করে ফেলেছো? ধুর, আপু ভাইয়া আসবে কাল। সাথে আমিও যাব, আর জেরিও থাকবে। ভেবেছি মাসখানেক তোমাদের বাসায় থেকে তারপরে আসবো। ইয়ে, কি মজা, আপু আসবে। বিকেলবেলা আলুসি আর নাদিয়া প্রাইভেট থেকে ফেরার সময় একটা নিম পাতার গাছ দেখতে পেল। আলুসি বলল, নিম গাছের ডাল দিয়ে মনে হয় মানুষের শরীর থেকে ভূত তাড়ানো হয়। যত সব আজগবি কথা, ভূত বলে কিছু আছে নাকি দুনিয়ায়? সকাল সকাল সবাই এসব কথা বলে যে ভূত বলে কিছুই নাই, রাত হলে টের পাওয়া যায়। নাদিয়ার মনে পড়ে গেল সেই দিন রাতের কথা, যেদিন তাসিন ওকে ভয় দেখেছিল। মনে পড়তেই হাসি পেল। আলুসিকে বলল, ওসব কথা বাদ দে, এখন বাড়ি চল, সন্ধ্যা নামছে। দাঁড়া, একটা নিম পাতার ডাল নিয়ে নি, যদি কখনো ভূত আসে তাকে এটা দিয়ে তাড়িয়ে দেব। খেয়ে দে, কাজ নাই ভূতের, ও আসবে তোর কাছে। ভূত নিজেও ভয় পাবে তোর কাছে আসতে। অপমান করলি তুই, দাঁড়া তোকে একটা ডাল দিয়ে দিই। আমার এসব লাগে না, তুই নিজেই নিয়ে নে। আলুসি জোর করে নাদিয়ার হাতে একটা নিম পাতার ডাল ধরিয়ে দিল। নাদিয়াও সেটা বাড়িয়ে এনে ড্রয়ারের ওপর ফেলে রাখলো। অযথায় দিয়েছে। ভূত বলে আবার কোনো কিছু আছে নাকি? আর নিম পাতার ডাল দিয়ে ভূত তাড়ানো যায়? এই খবর সুটকিকে কে দিল? কোথা থেকে যে পায় মেয়েটা এসব ভুজুং ভাজুং খবর, আল্লাহ ভালো জানে। পরদিন সকাল সকাল আহিবা, ইয়াস, তাসিন আর জেরিন এসে হাজির। নাদিয়া তখন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ওদের দেখে আজকের দিনটাকে ছুটি দিল। গতকাল তাসিন যে বলেছিল আজ আহিবা আসবে, এই কথা মাকে আগের দিন জানায়নি নাদিয়া। তাই ওদেরকে অনাকাঙ্ক্ষিতভাবে দেখে শাহনাওয়া খুব খুশি হলেন। আপ্লুত হয়ে বললেন, শেষ পর্যন্ত তুই এলি। তোমাদের তো কত অভিযোগ আমি আসি না বলে, তাই চলে এলাম। থাকতে দেবে না নাকি আমাদের? না, এখনই বের করে দিব তোদেরকে। আহিবা হাসলো, কিন্তু কিছু বলল না। তাসিন নিজে মনেই বিড়বিড় করে বলল, আপাতত এটা ভাইয়ার শ্বশুরবাড়ি, কোনো না কোনো একদিন এটা আমারও শ্বশুরবাড়ি হবে, তখন আমিও জামাই আদর খেতে পারবো। এখন তো সব ভাইয়ার, কিছুদিন পর আমিও ভাগ বসাবো। নাদিয়া জেরিনকে পেয়ে অনেক খুশি হলো। এমনিতে কলেজে ওর সাথে দেখা হয় না, কারণ জেরিন প্রয়োজন ছাড়া কলেজে আসে না। সন্ধ্যার দিকে তাসিন বাড়ি ফিরে যেতে চাইল। নাদিয়া তখন বলল, আপনি না বললেন আপনি মাসখানেক থেকে তারপর যাবেন, তো এখনই চলে যেতে চাইছেন কেন? ওইটা তো কথার কথা বলেছি, আমি আসতে চাই নাই। আহিবা আপু জোর করে নিয়ে এসেছে। তখন শর্ত দিয়েছিলাম যে রাতে ফিরে যাব, আর এখন দেখো সব কথা ভুলে বসে আছে, আমাকে থেকে যাওয়ার জন্য জোরাজোরি করছে। তো থেকেই যান, চলে যাবেন কি জন্য? বাড়ি গিয়ে এখন কি কাজ আপনার? কার জন্য থাকবো? এটা কেমন কথা হলো? কারোর জন্য থাকতে হবে কেন? নিজের ইচ্ছাতেই থাকবেন। আপাতত আজকে থাকবো না, আবার আসবো আরেকদিন বেঁচে থাকলে। আচ্ছা না থাকেন, কিন্তু রাতে না খেয়ে যেতে পারবেন না। আম্মু কিন্তু আপনাকে যেতে দেবে না না খেয়ে। আমার তাড়া ছিল। সব সময় যে আপনার কথা গ্রহণযোগ্য হবে এটা ভাবেন কি করে? আমাদের বাসায় আসছেন, আমি যেটা বলবো সেটাই হবে। আপনার কোনো কথা আজকে চলবে না। তাসিন হেসে বলল, যথাজ্ঞা, মেনে নিলাম। রাতে খাওয়া দাওয়ার পর নাদিয়ার হঠাৎ করে মনে হলো নিম পাতার কথা। ভাবলো এই নিম পাতার জুস করে তাসিনকে খাওয়াবে। যেই ভাবা সেই কাজ। বুদ্ধি করে খুব গোপনে নিম পাতার জুসটা করে ফেললো। তাসিনকে খেতে দিল লেবুর শরবত হিসেবে। তাসিন শরবত দেখে বলল, এই শীতকালে এসব মানুষ খায়? নাদিয়া মুখ কালো করে বলল,
ও, মনেই ছিল না শীতকাল। ভাবলাম আপনি খাবেন, তাই কষ্ট করে বানিয়ে নিয়ে এলাম। আচ্ছা থাক, আর খেতে হবে না। নাদিয়ার কথা শুনে তাসিন বলল, আমি খাবো না বলেছি একবারও? দাও, খাচ্ছি। কষ্ট করে বানিয়েছো, তার তো একটা দাম আছে নাকি? নাদিয়া চাপা হাসি এসে গ্লাসটা তাসিনের দিকে এগিয়ে দিল। কিন্তু আজব ব্যাপার হলো, তাসিন সেটা ঢকঢক করে খেয়ে ফেলল। কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না। নাদিয়া ভাবলো হয়তো ভুল করে অন্য কিছু দিয়ে ফেলেছে সে। রান্নাঘরে অবশিষ্ট ছিল একটুখানি। নাদিয়া সেটুকু চেখে দেখল, অমনি থুতু করে ফেলে। আসলেই তো প্রচুর তিতা। তাসিন এটা এইভাবে খেলো কি করে? নাদিয়ার মাথায় কিছুই ঢুকলো না। তাসিনকে জিজ্ঞেস করবে সেই উপায়টাও পাচ্ছে না, কারণ তার আশেপাশে মানুষজন ভর্তি। রাতের বেলায় তাসিন সবার কাছ থেকে বিদায় নিল। বাইরে যখন গেল তখন নাদিয়াও সুযোগ বুঝে ঘর থেকে বেরিয়ে গেল। মূল ফটকের সামনে গিয়ে তাসিনকে আটকালো। হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো, চলে যাচ্ছেন আপনি? হ্যাঁ, যাচ্ছি তো। এখন তো নিশ্চয়ই বলবে না যে সকালে খেয়ে তারপরে যাবেন? না, সেটা বলতে আসেনি, তবে একটা কথা বলতে আসছি। বলো। ওই তিতা নিম পাতার জুস কিভাবে খেলেন আপনি? আমি তো ফাজলামি করে আপনাকে দিয়েছিলাম, ভাবছিলাম খেতে পারবেন না। তিতা ছিল? কই, আমার কাছে তো তিতা লাগলো না, উল্টো মিষ্টি লাগছে। নাদিয়া চিন্তিত মুখে বলল, কিন্তু আমি তো ওইটার মধ্যে চিনি দেই নাই, আর সবচেয়ে বড় কথা আমি নিজেও খেয়ে দেখেছি, ভীষণ তিতা ছিল। তাসিন স্নিগ্ধময় হাসি হেসে বলল, তুমি কষ্ট করে বানিয়েছো, সেটা যতই তিতা হোক আমার কাছে মিষ্টিই লাগবে সব সময়। নাদিয়া তাসিনের কথা শুনে অবাক হলো প্রচণ্ড। সাথে সাথে এক ধরনের ভালো লাগাও কাজ করলো। হঠাৎ সাহস করে তাসিনকে একটা কথা বলার সিদ্ধান্ত নিল। যদিও একটা দ্বিধা কাজ করছিল, কিন্তু এসব পাত্তা দিল না। দ্বিধাগ্রস্ত কণ্ঠে তাসিনকে শুধালো, এত ভালোবাসেন কেন আপনি আমাকে? কুয়াশায় পুরো আকাশ একদম ছেয়ে গেছে। জানুয়ারির প্রায় শেষ সময়, শীতের বিদায় বেলা। কিন্তু আজকের ব্যাপারটা একটু ভিন্ন রকম। ভালো রকম ঠান্ডা পড়েছে আজকে। আজকের এই দিনে বঙ্গ প্রকৃতি সব রিক্ত হয়ে আছে। পত্রহীন গাছগাছালি, নিঃস্বতার নীরব হাহাকার স্পষ্ট। বাতাসের ঝাপটায় সর্বগায়ে কাঁটা দিয়ে উঠছে বারংবার। নাদিয়ার কথা শুনে তাসিনের যতটা অবাক হওয়ার কথা ছিল, ততটা অবাক সে হলো না। নাদিয়াকে সোজাসাপটা ভাবে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে জানো? আমার তো ধারণা ছিল তুমি বুঝতে পারবে না, যেই বোকার বোকা। আমি না হয় বোকা, কিন্তু আপনি তো চালাক। কেন? আমি কি করলাম আবার? কিছু করেন নাই, কিন্তু আপনার ডায়েরি আছে আমার কাছে, সেখানে থেকে সমস্ত ঘটনা উদ্ধার করেছি। তাসিন হেসে বলল, বাহ, দারুণ তো। তোমাকে তো তাহলে এখন আর বোকা বলা চলে না, বুদ্ধি করে একটা কাজ করেছো। নাদিয়া আর বলার মতো কিছু খুঁজে পেল না। তাসিনকে সাহস করে কথাটা বলে দিয়ে এখন বেশ লজ্জায় পড়তে হয়েছে। কি বলবে ভাবতেই তাসিন বলল, তাহলে তোমার বয়ফ্রেন্ডের কথাটা মিথ্যা, তাই না? শুধু আমাকে একা কেন বলছেন? আপনার নীলাঞ্জনার ব্যাপারটাও তো মিথ্যা। হুম, ডায়েরি তো পড়েছই। তাহলে নীলাঞ্জনার ব্যাপার কিভাবে মিথ্যা হলো? ওটা তো তোমাকেই ইঙ্গিত করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা এখন আসি আমি। উত্তরটা দিয়ে তারপরে যাও। অনেক দিন ধোঁয়াশার মধ্যে ছিলাম, ওইভাবে কি আরও রাখতে চাও? নাদিয়া চুপচাপ থাকলো, কোনো কথাই বলল না। এখন আর কোনো কথাই বলতে ইচ্ছে হচ্ছে না। বাক্য যখন প্রকাশ হয়ে গেছে, সেখানে পরবর্তী বাক্য সাজানোর জন্য কথা বলার কোনো প্রয়োজন পড়ে না। নিঃসব থেকে অপরপক্ষের মানুষ অনেক কথাই বোঝা যায়। নাদিয়াকে চুপচাপ থাকতে দেখে তাসিন নিজেই বলল, কি হলো, কিছু বললে না যে? চুপ করে গেলে কেন? আপনার এখন দেরি হচ্ছে না? যান, বাড়ি ফিরে যান। বেশি রাত হয়ে গেলে আবার কিভাবে যাবেন? তোমাদের বাসায় থাকতে দেবে না? আমার তো কোনো সমস্যা নেই আপনার থাকাতে, কিন্তু আপনিই তো চলে যেতে চান। এখন আপাতত আর চাচ্ছি না, আজকের দিনটা থেকে যাই। কিন্তু সমস্যা অন্য জায়গায়। সবাই জানে আমি চলে যাচ্ছি, আবার কি উসিলা দিয়ে ভিতরে ফিরে যাব? এনি আইডিয়া? আপনি ভেতরে গেলে আপনাকে কি কেউ কোনো প্রশ্ন করবে? বরং সবাই খুশি হবে। প্রশ্ন করার জন্য আমার ভাই একটা পা বাড়িয়ে থাকে সব সময়। আর কেউ কিছু জিজ্ঞাসা করুক বা না করুক, সে খতিয়ে খতিয়ে সব জিজ্ঞাসা করবে। কিছু হবে না, আমার সাথে চলেন। দোড়মোড়া করতে করতে তাসিন ফের বলল, না থাক, আবার আসবো।
আসছি আমি আজকে। সত্যি সত্যি চলে যাবেন? থাকো। আজকের দিনটা সারা জীবন আমার মনে থাকবে, সাথে আজকের দিনের প্রাপ্তিটাকেও সারা জীবন ধরে রাখতে চাই। নাদিয়া আর কিছু বলল না। তাসিনকে মেন গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। যতক্ষণ পর্যন্ত সে চোখের আড়াল না হলো ততক্ষণ পর্যন্ত পথের পানে চেয়ে থাকলো। তাসিন চক্ষুর আড়াল হলে সে ফিরে এলো। আজকের দিনে কথাগুলো প্রকাশ করে ভারমুক্ত লাগলো নিজেকে, সাথে অদ্ভুত রকম আনন্দও লাগছে। এটাই হয়তো বা প্রেমে পড়ার আনন্দ। বন্ধু বান্ধবের থেকে প্রেমের অনেক জটিল ক্যালকুলেশন সে শুনেছে, কিন্তু এখন এই প্রেমে পড়ার মুহূর্তে নাদিয়ার মনে হচ্ছে না প্রেম এত জটিল জিনিস। বাড়ি ফিরে এলো নাদিয়া। বাইরে হাড় কাঁপানো শীত, সেই তুলনায় বাসার ভেতর উষ্ণতা রয়েছে। আহিবার সাথে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে ঘুমাতে চলে গেল। নাদিয়া গেলে ইয়াস আহিবাকে উদ্দেশ্য করে বলল, তোমাদের ওখানে শীত পড়েছে, অথচ শীতকাল প্রায় শেষের দিকে, তবুও দেখো কি ঠান্ডা, জমে বরফ হয়ে যাচ্ছি আমি। বরফ হয়ে গেলে রান্নাঘরে গিয়ে বসে থাকো। ওখানে কি আমি ঘুমাবো? তোমাদের জন্য ওইটাই উপযুক্ত জায়গা। বাসায় এনে এভাবে অপমান আমাকে? কই আমার শাশুড়ি মা, তিনি কি গ্রহ করবেন এসব? আমার এখন বাইরে ঘুরতে যেতে মন চাচ্ছে, নিয়ে যাবা আমাকে? এই যে তোমরা বাইরে যেতে মন চাই, ঘড়িতে প্রায় রাত 12টা ছুঁই ছুঁই। তাতে ঘুরতে যাওয়ার জন্য বোধহয় নির্দিষ্ট সময় দরকার হয়। যাবে কিনা বলো, না হয় আমি একাই যাব। শীতের রাতে রাস্তায় ঘোরার মজা জানো? না না, কোনো দরকার নেই। এই রাতের বেলা তো বের হওয়ার কোনো মানেই হয় না, রাস্তাঘাটে ডাকাতের উপদ্রব বেড়েছে। আহিবা উঠে দাঁড়িয়ে বলল, তোমার এত চোর ডাকাতের ভয় থাকলে তুমি ঘরের মধ্যে কম্বল জাপটে ঘুমিয়ে থাকো। ইয়াস মিনমিন স্বরে বলল, বউ থাকতেই কম্বল চাপটে ঘুমাতে হয় আমাকে, কি রাজকপাল আমার। ইয়াস কথাটা ফিসফিস করে বলল। আহিবার কর্ণঘরে প্রবেশ করতে সময় লাগলো না। সে এক ধমক দিয়ে বলল, মানুষের শখের একটা সীমা থাকে, এই মানুষের শখ একেবারে লাগাম ছাড়া টাইপের। আমাকে শাসাচ্ছ কি জন্য? আমার শখের তো সীমার মধ্যে আছে। আর তুমি নিজে কি? এই রাত বিরাতে গুন্ডা বদমাশের মাঝখানে ঘুরতে যাওয়ার শখ, যত সব আলতু ফালতু শখ। হ্যাঁ আমার তাই। তুমি যদি যেতে চাও তাহলে চলো, না হলে আমি একাই বের হব। সাহস কত বড় এই মেয়ের! তুমি এই রাতের বেলা একা বের হবে মানে? তোমার থেকে তো আমার ছোট শালি ভালো আছে, অন্তত বুঝ বুদ্ধি জ্ঞান তার মধ্যে আছে। আর তুমি শুধু গায়ে গতরেই বড় হইছো, মাথার বুদ্ধি একেবারেই নেই। না নাই, বুদ্ধি ছাড়াই তোমার সংসার করতেছি তো। ইয়াস আর কথা বাড়ালো না। কথা বলে উল্টে কথা বাড়বে, তার থেকে এখন চুপচাপ বইয়ের কথা হজম করাই শ্রেয়। কি হলো, তুমি যাবে না নাকি থাকবে? আমি কি একাই বাইরে যাব? ইয়াস গজগজ করতে করতে উঠে দাঁড়ালো। মনে মনে বলল, মনে হয় আমি তারে যাওয়ার জন্য মাথা দিব্যি দিয়ে রাখছি। কিন্তু মুখে বলল, আচ্ছা চলো যাই, কিন্তু এখন যাবে কোথায়? আহিবা খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি যাবা? এই না হলে আমার 10টা না 5টা না, একটা মাত্র জানে জামাই। আহিবা আর ইয়াস বড় রাস্তা ধরে ফুটপাতের ওপর দিয়ে হাঁটতে হাঁটতেই যাচ্ছে। কোথায় যাচ্ছে এটা তাদের নিজেদেরও অজানা। বেশ কিছুক্ষণ হাঁটার পর আহিবা বলল, এখন যদি একটা চায়ের দোকান পাওয়া যেত তাহলে ব্যাপারটা জমি ক্ষীর হইতো। যত সব ঢং। ঢং? ঢঙের কি দেখলে তুমি? সামান্য এক কাপ চা খেতে চাইলাম, এখানে ঢঙের কি হলো? চা খাওয়া কি পাপ? না, চা খাওয়া পাপ না, কিন্তু এত রাতে, তাও আবার শীতের রাতে, রাত 12টার পর চা খাওয়ার কথা বলাটা অন্যায় এবং পাপ। তোমার কাছে সব কিছুই অন্যায়। কোন জিনিসটা তোমার কাছে ভালো লাগে বলতে পারো? আমরা শুধুমাত্র আমার বউকে ভালো লাগে না, বউ ছাড়া ইদানিং আরো কিছু ভালো লাগে না। সারাদিন মনে হয়। এইটুকু বলে ইয়াস থেমে গেল। আহিবা হাঁটা থামিয়ে ইয়াসের দিকে তাকিয়ে বলল, কি হলো, থেমে গেলে কেন? সারাদিন কি মনে হয়? না থাক, বলবো না। না বলার কথা অবশ্য তুমি। মানে হলো কথাটা বললে আমার পিঠে এই মুহূর্তে 2-1 ঘা কিল পড়তে পারে, যেটা সে আমার সমস্যা না। সমস্যা হলো তুমি লজ্জা পাবে, তাই আজকের মতো চুপ হয়ে গেলাম। আহিবা মুখ কুচকে আবার হাঁটা শুরু করলো। উল্টো দিকের রাস্তা ধরে বাড়ির রাস্তায় পা বাড়ালো। এই শীতের মধ্যে আর বাইরে থাকা যাচ্ছে না।
বাড়ি ফিরতে ফিরতে তাও রাত 1টা বেজে গেল। চুপি চুপি দুজনে চোরের মতো ঘরে ঢুকলো। আহিবা দেখতে পেল নাদিয়ার ঘরে এখনো আলো জ্বলছে, তার মানে এখনো জেগে আছে ও। ইয়াশকে ঘুমাতে বলে সে নাদিয়ার রুমের দিকে রওনা হলো। যেটিতে নাদিয়া গল্প করছিল। সারা সকালবেলা চলে গেছে। আহিবা পেছন থেকে দুজনকে গিয়ে বলল, কিরে, তোদের কি রাতে ঘুম নেই? এই সময় বসে বসে গল্প করছিস? জেরিন খুশি হয়ে বলল, আরে রাখো তো তোমার ঘুম, ঘুমের জন্য আরও রাত পড়ে আছে, দুজনে একসাথে হয়েছি, গল্প করেছি। তুমি আসো,